সে নিরাপত্তাহীনতায় ভুগছে, তারও নিরাপত্তা বিধান করবেন এবং এই রাম মূর্তি ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে আন্দোলনের নামে যারা অসভ্যতা বেয়াদবি করছে তাদের অত্যন্ত গ্রেপ্তার করবেন। তো আমি দেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বর্তমান প্রশাসন আপনারা যেহেতু বলছেন যে আমরা একটা রংধনু জাতি, যে সবাই মিলেমিশে একসাথে বাস করতে চাই, যদি এরকম হয় তাহলে এই দেশে যদি অন্যান্য ধর্মাবলম্বীদের বৃহৎ বৃহৎ সুউচ্চ প্রতিষ্ঠান থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, সনাতন ধর্মাবলম্বীদের হলে সমস্যা কোথায়? সরকার কেন ভাঙতে আসবে? কেনা সরকার টাকাতে করছি, আমরা তো সনাতনী টাকাতে করছি, আমরা সনাতনী, আমরা আমাদের ভগবানের মন্দির সরকার ভাঙবে কেন? এটা কি অবৈধ জিনিস? এটা কারো সম্পত্তি, কারো জায়গায় না সরকারের জমিতে আমরা করছি। আমরা এটা বাংলাদেশ, আমাদের ভোটে সরকার হয়েছে, তো আমাদের ন্যায় অধিকার, আমরা সংখ্যালঘু নই। আমাদের স্বাধীনতাকে আমাদের স্বাধীনতা হরণ করার অধিকার সরকারের নাই। আপনি যেখানে যাবেন সেখানে কি শেখ হাসিনা ছবি নিয়ে যাবেন আপনি হসপিটালে দেখার জন্য? আপনি যখন যাবেন ভিজিটিং কার্ড নিয়ে যাবেন রাত 3টার দিকে? তারা যখন আমার কোনো অন্যায় পায় না তখন তারা বিভিন্ন ছবি এডিট করে মিডিয়ার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় খারাপ লোক আমাকে প্রমাণ করলে হলো। ঠিক বর্তমান যেটা প্রমাণ করা হচ্ছে যে আমি ভারতের এজেন্ট, বর্তমানে যেটা বলা হচ্ছে ঠিক সেম ক্যাটাগরিতে 2022 সালে একই কথা। মন্দির কবে বানাতে শুরু করলেন আপনি? এটা তো হচ্ছে আসলে এটা 1787 সালের মন্দির, আজকে থেকে প্রায় 300 বছর আগের মন্দির। এটা একটু এখানে শিবের মন্দির ছিলই এবং কালী মন্দিরও ছিল। এখানে 3টা সমাজ ছিল বা 2টা সমাজ ছিল, তারা পূজা করে আসছিল। এটার কমিটি ছিল, আমার বাবাও ছিল 2014 সালে কমিটিতে, এবং আমি 2024 সালে কমিটি নেওয়ার পরেই আমি কিন্তু এর আগে থেকে অনেক মানে যতটুকু পারছি 5,000, 10,000, 20,000 টাকা দেওয়া শুরু করছি। কিন্তু আমি সভাপতি হওয়ার আগে এই গ্রামের বিভিন্ন কর্মকাণ্ড আমি করছি, কেউ হরিবাসর করছি, কি গীতা স্কুল করছি, পড়াশোনার পাশাপাশি যতটুকু পারছি। আমি বলবো না অনেক কিছু করছি, ওটা বলতে পারবো না, তবে কিছু গরিব মানুষের মেয়ের বিয়ে এগুলো করছি। যে গ্রামে আছেন, যে গ্রামে, ওই গ্রামে যে জনসংখ্যা যেটা, হিন্দু কেমন, মুসলিম কেমন ওই গ্রামে? আসলে এখানে আমাদের পার্শ্ববর্তী দরবস্ত আছে, দরবস্তুতে প্রায় 400 ঘর, 400 ঘর মানে 400 ফ্যামিলি। আবার আমি যে গ্রামে, আমাদের যে গ্রামে থাকি এই গ্রামে 150 ঘর। আবার পার্শ্ববর্তী মুসলিম একটা গ্রাম পার হয়ে আবার সেখানে হিন্দু পাড়া। অর্থাৎ আমার যে 2 নং হোসেনপুর ইউনিয়নে 3 থেকে 4,000 ভোটার আছে, 3,000 ভোটার মানে হিন্দু ভোটার, এবং পার্শ্ববর্তী ইউনিয়নে 6,000 ভোটার। তাহলে যেখানে 13,000 ভোটার হয় সেখানে যদি 30% হিন্দু আছে এখানে আমার। রাম মূর্তিটা কবে বানাতে শুরু করলেন আপনি? আমি রাম মন্দির, আমি যখন সভাপতি হয়েছি 2024 সালে 10ই আগস্ট আমি সভাপতি নির্বাচিত হয়েছি, এবং এটা প্রথম আমরা কিন্তু রাম মন্দির বানাইনি, আমরা কিন্তু আদিযোগী শিব বানাইছি 32 ফিট। এরপরে 53 ফিট হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের বিগ্রহ। এবং জানুয়ারি মাসের 7 তারিখ বা 8 তারিখ আমরা যে বর্তমানে যে এমপি মহোদয় আছেন উনি তখন নির্বাচিত না, তখন ভোট হয়নি, ভোট তো হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট হয়েছে আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে ওনারা জনপ্রতিনিধি সাথে আমরা মিটিং করছি, সেই মিটিং এ কিন্তু অনেক মুসলিম ব্যক্তিরা ছিলেন। সেখানে তাদের একটাই কথা ছিল, হরিদাস তুমি তোমার মন্দির করবা, তুমি তোমার মন্দিরে কত বড় বিগ্রহ বানাবা না বানাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু একটা মিটিং দিয়েছিলাম, সেই মিটিং থেকে কিন্তু যদি আমাদের বাধাই দিত তাহলে কিন্তু 80 ফিট হইতো না, মানে 80% কাজ হইতো না। 100%-এর মধ্যে আপনি 80% কাজ হয়ে গেছে, সেখানে 20% কাজ বাকি। অবশ্যই তাকে এলাকার মানুষ অবশ্যই বাধা দিত। যদি মানে বাধা দিলে তো আমি করতে পারতাম না 80% কাজ। যখন কাজটা শুরু করেন যখন বাজেট ঠিক করেন, বাজেট এখানে কোনো বাজেট ছিল না, এখানে কোনো বাজেট ছিল না। এখানে যে 30 লাখ 50 লাখ বা 1 কোটি বা 80 লাখ এইরকম কোনো বাজেট ছিল না। আমাদের মন্দিরে এগুলো প্রতিনিয়ত ভক্ত আসা শুরু হয়েছে, কেউ সিমেন্ট দিছে, কেউ রড দিছে, কেউ বালু দিছে, এগুলো টোটাল আমরা একটা কিন্তু দিছি, মানে একটা এটার হিসেব নিকেশ কিন্তু আমরা গোয়েন্দা সংস্থাকে দিয়েছি, যে এটা কিভাবে টাকা আসছে, কয় টাকা আসছে, কোথা থেকে আসছে, কারা দিছে, সমস্ত ডকুমেন্টারি আমরা এই কয়েকদিনে গোয়েন্দা সংস্থা কিন্তু বসে নেয়। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তারা যখন সুন্দরভাবে যদি কোনো জিনিস তদন্ত করে সেটা সত্যটা আসলে বের হয়ে আসে।
এটা এই এই রাম মূর্তিটা বানানো শুরু হয়েছিল কবে? এইটা জানুয়ারি মাসের 6 তারিখ অথবা 7 তারিখ এই বছর। যারা এই বছর যারা মূর্তিটা বানাচ্ছিল এরা এরা এই যে কর্মীরা, এরা কি এই সাবজেক্টে অভিজ্ঞ লোকজন? আপনি কিভাবে এদেরকে পেলেন এই কাজের জন্য? আসলে যারা বানাচ্ছে তারাও কিন্তু হিন্দু, এবং সেটা কিন্তু বাংলাদেশেরই নাগরিক। তারা হচ্ছে রংপুরের মিস্ত্রি, এবং তারা কিন্তু আমাদের আগে দুর্গা মন্দির বানাইতো। বাৎসরিক যে দুর্গাপূজাটা হয়, এই দুর্গাপূজা কিন্তু ওরাই আমাদের যে প্রতিমাগুলো বানাইছিল। এবং তারা বয়স কিন্তু এক একজনের বয়স, যেমন আমার বয়স 32 বা 35 চলে, ঠিক তেমনি ওদের বয়সও কিন্তু 30-এর ঊর্ধ্বে কারোই না যারা বানাচ্ছিল। যখন এই প্রতিবাদটা শুরু হলো, কত পার্সেন্ট কাজ কাজ শেষ হয়েছে আপনার? আমার 100%-এর মধ্যে 80% শেষ হয়ে গেছে। 80% পর্যন্ত কেমন টাকা খরচ হয়েছে? 80%-এর মধ্যে দেখা গেছে আপনার 48 আর হলো মিস্ত্রি নিচে হলো 5, তাহলে 48 আর 5 53 গেছে, টোটাল গেছে 53 কোটি না 53 লক্ষ? এটা শুধু 53 লক্ষ। 53 লক্ষ। আচ্ছা, এরপরে কবে প্রতিবাদ শুরু হলো এটা নিয়ে? এটা শুরু হয়েছে যখন আমরা এটা প্রচার করছিলাম যে আগামী জুলাই মাসের 2 থেকে 15 তারিখের মধ্যে আমরা এটা উদ্বোধন করব। আচ্ছা, উদ্বোধনটা কিভাবে চিন্তা করছিলেন? উদ্বোধন কিভাবে করবেন? চিন্তা করছিলাম, আমরা উদ্বোধনটা যেহেতু ভারতকে দেখাইয়া আমরা এটা করতে চাইছিলাম, তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে একটা ইনভাইট করার চিন্তা ভাবনা ছিল আমার। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই প্রতিবাদ কি আপনার এলাকাতে কোনো প্রতিবাদ শুরু হয়েছে না বাইরে প্রতিবাদ শুরু হয়েছে? এটা দেখুন, আমাদের এলাকায় যদি প্রতিবাদ করতো তাহলে প্রথম থেকেই প্রতিবাদ করতো, তাহলে তো সেখানে রাম বিগ্রহ 80% কাজ হওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আপনাকে ক্লিয়ার করতে পারছি। আর অনেক ব্যক্তিরা বলতেছে এটা রংপুরের প্রবেশদ্বার বা খোলা জায়গা। আপনি দেখুন, বাংলাদেশে একটা মন্দির যেখানে নিরাপত্তা নয়, সেখানে আপনি খোলা জায়গায় কিভাবে আপনি একটা বিগ্রহ করতে পারেন? এটা মিথ্যা, এটা গুজব। এবং আমাদের রংপুর থেকে 40 কিলোমিটার, মেইন রোড থেকে 2 কিলোমিটার, এবং মন্দির থেকে 300 ফিট দূরে আমাদের রাম মন্দিরটা। এবং মন্দিরে প্রবেশ না করতে পারলে আপনি রাম মন্দিরটা দেখতে পারবেন না। আরেকটা ব্যাপার দেখেন, বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়, পার্বত্য চট্টগ্রামে গৌতম বুদ্ধের খুব বড় বড় মূর্তি আছে। 100 ফিট আছে, 100 ফিট 100 ফিট মূর্তি আছে। তারপরে গাজীপুরের কালীগঞ্জে, তারপরে ঢাকার দোহানবাবগঞ্জ, ওই এলাকায় কিন্তু যিশু খ্রিস্টের মেরিরও অনেক বড় বড় মূর্তি আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় বড় অনেক জায়গায় অনেক বড় বিগ্রহ আছে। আছে। কিন্তু বাংলাদেশে একটা সেন্সিটিভ হচ্ছে হিন্দু। আমার পাশে একটা ভারত, যার সাথে আমার সম্পর্ক এখন ভালো না, হিন্দু মূর্তিটাই অনেকের চোখে পড়লো, তাই তো? না, ওটার একটা হিস্ট্রি আছে, ওটার একটা হিস্ট্রি আছে। আমি এটা সিম্পলিটিটা আমি বুঝতে পারছি। বাংলাদেশের মুসলমান ভাইদের আমি যে উদ্বেগটা, যে তাদের যে প্রতিবাদটা, আমি এটা বুঝতে পারছি। আমি এটা খুবই সুন্দর করে বুঝতে পারছি। কারণ ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে, এবং যেটা আমার যেটা আমি জানি, আমার দেশের হিসেবে আমি জানি, তখন তাদের একটা চিন্তা হলো, যেখানে ভারতের বাবরি মসজিদ ভেঙে বাংলাদেশে রাম মন্দির করলো ওই দেশে, তাহলে আমরা বাংলাদেশের মুসলিমেরা, ইমানদার ব্যক্তিরা কেন এই মন্দির করতে দেব? এইখানে একটা সুযোগ নিয়েছে তৃতীয় পক্ষ, সেটা হচ্ছে দেশদ্রোহী এবং আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। উনি ওই এক সাংবাদিক বলছিল, ওই যে ইন্ডিয়ার সাংবাদিক কলকাতার, যে রংপুরটা হইলে আমাদের ভালো হয়। 3টে জিনিস কাজ করছে। একটা কাজ করছে হলো, ওই সাংবাদিক দৌড়ায় দৌড়ায় বলছে ওই রংপুর এটা নিয়ে নেব। আবার আরেক সাংবাদিক কাজে লাগাইছে ভারতে রাম মন্দির হলো না, সেখানে বাংলাদেশের রাম মন্দির। এইগুলো যখন মানুষকে খাওয়াইছে, মানুষকে সুন্দরভাবে মিথ্যাভাবে যখন বোঝানো হয়েছে সত্যিকার অর্থে, তখন থেকেই গুজবটা উৎপত্তি হয়েছে। আচ্ছা, আপনার কাজটা কবে বন্ধ হলো এটা? আমি গত বৃহস্পতিবার। এটা কি আপনাকে একটু চাপ দিয়েছে কাজ বন্ধ করার জন্য? দেখুন, আপনি ভগবানের মূর্তি বানাবেন যেখানে, সেখানে তো উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, আনন্দ থাকার কথা। কাজ কি মানুষ হাতে বন্ধ করে? কারা এসে আপনাকে বললো এই কাজটা বন্ধ করতে হবে? না, আমাকে এইভাবে না, আমাকে কিন্তু মন্দিরে এসে বললেনই যে আপনি কাজটা বন্ধ করেন।
আমি যখন দেখছি, যেহেতু আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, যদি ভারতের কোনো টাকা না থাকে তাহলে অবশ্যই ভারতের অনুমতি লাগবে না কাজ বন্ধ করতে হলে। যেহেতু আমাকে ভারতের এজেন্ট বলা হচ্ছে, পিনাকি ভট্টাচার্য বলছে, এবং বিভিন্ন ফেসবুকেও আমি দেখছি যে আমি ভারতের এজেন্ট, ভারতের মানে অনেক জায়গায় বলা হচ্ছে। কারণ আমি ইন্ডিয়ান হাই কমিশনার, ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার আসছিলেন, আমি তো লোভ থাকতেই পারে যে একজন ভালো ব্যক্তিকে নিয়েছে কিছু টাকা পয়সা নিয়ে আর একটা মন্দির বানানো, এটা আমার লোভ থাকতেই পারে। কিন্তু আমাকে যখন বিভিন্ন ফেসবুকে হুমকি দেওয়া হলো, বিভিন্ন ভাবে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে এটা যদি বন্ধ না হয় হরিদাসকে মেরে ফেলা হবে, হরিদাসকে উড়ে দেওয়া হবে, মন্দির উড়ে দেওয়া হবে, ঘুরে দেওয়া হবে। আপনারা দেখছেন বিভিন্ন হুজুরেরা, বিভিন্ন মৌলবাদী, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বলা হচ্ছিল, সেই জায়গা থেকে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য কিছু মানুষের বুদ্ধি পরামর্শ করে আমরা সামরিক তদন্ত সাপেক্ষে কাজটা বন্ধ রাখছি। আপনার একটা ছবি দেখলাম, ওইখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে। আপনার 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 নিরাপত্তাটা কি এখন? আসলে অ্যাকচুয়ালি দেখেন, আমি বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, জনাব তারেক রহমান স্যারকে জানাই, এবং আইন মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা ইতিমধ্যেই মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি আমাকে বলা হচ্ছে, দাদা আপনি একটু মন্দিরের বাইরে কয়েকদিন যায়েন না, কারণ এটা তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারে, কারণ এটা পরিবেশটাকে একটা ঘোরাটা করার জন্য। তবে আমি অনেক আতঙ্কিত হয়ে মন্দিরে এখন সময় পার করতেছি, ভক্তদের সাথে আনন্দ বিনিময়, কুশল বিনিময় এবং ভক্তদের সাথে ভক্তি বিনিময় করতেছি। এটুকু ছাড়া মনে হয় আমার বাইরে কোনো যাওয়া এই মুহূর্তে যাওয়া হচ্ছে না। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ভক্তদের আশা কি বেড়েছে এখন? আসলে মানে ভক্তদের একটা তো আতঙ্কিত হওয়ারই কথা, যেহেতু গত শুক্রবারে 3 শুক্রবার এই গন্ডগোল হওয়ার আগে প্রত্যেক শুক্রবারে 1 থেকে 2 লক্ষ ভক্ত আসতো প্রতি শুক্রবারে। আপনি বাসেই প্রায় আসতো 160-170 টাকা করে বাস আসতো। সেই জায়গা থেকে এই 2 শুক্রবার থেকে ভক্ত একটু কম আসতেছে। সবাই বলতেছে যে মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে। মানে রাম মন্দির তো না, রাম একটা বিগ্রহ, পাশাপাশি অনেক মন্দির আছে। এই যে সারা দেশে আপনার পক্ষে সনাতনী ছেলেরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় নেমে এসেছে, তারা প্রতিবাদ করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে দেখুন, আমার ভগবানকে যদি জুতে পেটা করে, আজকে যদি তাদের মন্দিরেও যদি এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতো, আমিও কিন্তু আজকে রাস্তায় বের হইতাম। কারণ এটা আমার ভগবানকে একটা দেশের নাগরিক হিসেবে সবাই মানববন্ধন করতে পারে, সবাই একটু তারা শান্তিভাবে মানববন্ধন করতে পারে। সেখানে এই জুতা পেটাটা নিয়ে এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। এটা আমাদের হিন্দু ধর্মকে ছোট করা হয়েছে, আমার ভগবান শ্রী রামকে, ভগবান রামকে ছোট করা হয়েছে। সেখানে তারা তাদের দেশের নাগরিক হিসেবে, তারা সনাতনী হিসেবে তারা সেই আন্দোলনকে আমি সমর্থন করি, তবে বিশৃঙ্খলাকে আমি সমর্থন করি না। কেউ তো বিশৃঙ্খলা এখনো করে নাই, সম্ভবত করার চেষ্টা করেছে। মানে এখানেও দেখেন বিভিন্ন পুলিশ প্রশাসন কিন্তু তাদের আন্দোলন, আমি সরাসরি ফেসবুকে দেখেছি, একটা ইউটিউবে দেখেছি, কিছু কিছু জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমি বলবো যদি তারা শান্তিভাবে কোনো তাদের দাবি বা চাওয়া থাকে, সরকারকে অনুরোধ করবো সেটা যেন শান্তিভাবে তারা করতে পারে, সেইটুকু প্রশাসন দিয়ে যেন নিরাপত্তা দেওয়া হয়। আপনি কি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন? দেখুন, বর্তমান মন্দিরটাই কিন্তু আতঙ্কিত হয়ে আছে, খুবই আতঙ্কিত। কারণ আপনার সাথে আমার গন্ডগোল বা আপনার সাথে আমার একটা ঝগড়া আছে, এটা থার্ড পার্টি এসে একটা সুযোগ নিতে পারে। এই মন্দিরটা, এই মূর্তিটা নির্মাণ যদি শেষ করা যেত, এটা কি একটা পর্যটনের ব্যাপার হয়ে দাঁড়াতো ওই এলাকার? না, এটা একটা যদি রাম মন্দিরটা কমপ্লিট হতো, বাংলাদেশের সরকার লাভবান হতো, বাংলাদেশের সরকার লাভবান হতো, এবং পার্শ্ববর্তী মুসলমান ভাইরা আছেন, সব মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল সম্প্রদায় এখানে ব্যবসা বাণিজ্য করে খেতে পারতো। এখানে জমির দাম বাড়তো, এখানে কলকারখানা হতো, এখানে মানে অনেক দোকানপাট হইতো, এখানে যাতায়াতের রাস্তা হইতো, এখানে রেমিটেন্স আসতো। এবং রাম মন্দির যেহেতু ভগবানের, বাংলাদেশের 3 কোটি হিন্দু, 3 কোটি মানুষই কিন্তু এখানে যাতায়াত করতো। এখন আপনি কি চিন্তা করতেছেন? আপনার এই কাজটা কি শেষ করতে পারবেন না আমাকে যেভাবে বলা হচ্ছে রাম মন্দির হবে না, করা যাবে না, আমি সবার প্রতি অনুরোধ করি, সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলি, আমাদের মন্দিরে আমাদের ভগবান রাম থাকবে না কি থাকবে বলেন তো দাদারা? আমি বলি, ভগবান রাম যদি আপনাদের শত্রু হয়ে থাকে, সেটা তো শত্রু হওয়ার কথা না।
তিনি আমাদের দেবতা, তিনি আমাদের ভগবান। আমাদের মন্দিরে আমরা ভগবান রাম মূর্তি করব, আপনাদের সমস্যা কোথায় দাদা? যদি সমস্যা না থাকে তাহলে আমি আমার রাম মন্দিরটা কমপ্লিট করতে পারি। এই রাম মন্দির কমপ্লিট করতে পারলে আমার শান্তি, আমার সনাতনীরা শান্তি পাবে, আমার সনাতনীরা গর্ববোধ করবে আই এম বাংলাদেশি। যারা আপনার পক্ষে, যে ইউনিভার্সিটির ছেলেরা, সারা দেশের সনাতনী ছেলেরা, সনাতনী ছেলেদের একটা স্লোগান খুব গুরুত্বপূর্ণ, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এইটা আমার দেশ। তারপর হচ্ছে সবসময় তো হিন্দুদের জন্য ভয় দেখানোর মতো টার্গেট থাকতো, তোর ভারতে চলে যা। কিন্তু এই জেনারেশন বলছে এটা আমার দেশ, আমি এখানে থাকবো। এই বিষয়টাকে আপনার কি প্রতিক্রিয়া তৈরি করে আপনার মাঝে? আসলে দেখুন, আমি কিন্তু ভারতের চেয়েও কিন্তু বড় রাম মন্দির বানাচ্ছি বাংলাদেশে। তাহলে অবশ্যই আমার দেশ, আমি আমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেখানে জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আজকে বড় হয়েছি, যে বাংলাদেশের জন্য আমার ঠাকুরদাদা আমার বাবার 14 গোষ্ঠীরা যুদ্ধ করেছে, সেই স্বাধীন দেশে আমরা বাংলাদেশের মরতে হবে, বাংলাদেশের জন্ম হয়েছে। তাহলে বাংলাদেশ ছাড়া আমাদের তো আর কোনো দেশ নাই। মরলে এই দেশেই মরবো, বাঁচলে এই দেশেই বাঁচবো। আমরা তো অন্য দেশের প্রতি সেই ভালোবাসা দেখায় আমরা আমাদের সেই মাতৃভূমিকে ছোট করবো না। আপনি কি মনে করেন এটা কোনোভাবে প্রশাসনিক ভাবে ভেঙে ফেলা হতে পারে? আমি এটা যদি সরকার উদ্যোগ নেয়, সবাইকে আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি উদ্যোগ নেয়, তাহলে এটা আগামীকাল থেকে শুরু হতে পারে কাজ। আপনি তো মানসিক ভাবে এটা চান না? জি না, আপনি, আমি বলছি আপনি তো চান রাম মূর্তির নির্মাণ কাজটা শেষ হোক, এটা আপনি চান।